খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সবজি বিক্রেতাকে ঘুষি, আসানসোলের তৃণমূল নেতার দাদাগিরি নিয়ে ফুঁসছেন ব্যবসায়ীরা। সোম থেকে সোম 8 দিনে 3 ঘটনায় নেত্রী মমতার কর্তৃত্ব স্পষ্ট দলের অন্দরে। দিদি কেন আক্রমণাত্মক? আগরতলায় উপদূতাবাসে হামলা, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল মোহাম্মদ ইউনুস প্রশাসন। ভালো ভালো দেখতে বউ মেয়েকে ওরা তুলে নিতে চায়। এই বয়সেও পরিস্থিতির মুখে যা পড়েছেন, সেই সীমান্ত পেরিয়ে গল্প শোনালেন বনগাঁর সুনীতি। অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি ছেড়ে বাধ্য হুমায়ুন বললেন, মমতাই আমার দলনেত্রী। বিনোদনের নামে উস্কানি, ভারতীয় চ্যানেল নিষিদ্ধের দাবি বাংলাদেশে, দায়ের মামলা। নীল সাদা রং মুছে গেরুয়া ভবন, বিতর্কের মুখে যা করল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অস্কার দৌড়ে এবার ইমন চক্রবর্তী, কোন গানে বাজিমাত করলেন গায়িকা? সপ্তাহান্তেই ফিরছে শীতের আমেজ, এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি পারদ পতন বঙ্গে, দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। বাজারে বেরিয়ে এক সবজি বিক্রেতাকে ঘুষি মারার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের জামুরিয়ায়। তৃণমূল নেতার ওই আচরণের প্রতিবাদে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জামুরিয়া 2 নম্বর ব্লকের খাস কেন্দা সবজি বাজারের ব্যবসায়ীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ জামুরিয়ার জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, জামুরিয়া 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার বাজারে সবজি বিক্রেতাদের হুমকি দিয়ে ভয় দেখান। তার কথার একটু নড়চড় হলেই তাদের উপর চড়াও হন বলে দাবি বিক্ষোভকারীদের। খাস কেন্দা বাজারের সবজি বিক্রেতা রঞ্জিত বর্ণওয়ালের অভিযোগ, মঙ্গলবার বাজারে এসে সিদ্ধার্থ তার কাছে সবজির দাম জানতে চান। তা নিয়ে কথা বলতে বলতে আচমকাই তার ওপর চড়াও হন তৃণমূলের ব্লক সভাপতি। মারধর করা হয় বলে অভিযোগ রঞ্জিতের। অভিযোগকারী বাজারে যেখানে সবজি নিয়ে বসেন তার পিছনে থাকা এক দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে মঙ্গলবার সকালের সেই দৃশ্য। ফুটেজে দেখা যাচ্ছে হলুদ রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়েছেন আরেক ব্যক্তি, অর্থাৎ সিদ্ধার্থ রানা এবং রঞ্জিত বর্ণওয়াল। তার পরনে সবুজ রঙের শার্ট এবং কালো প্যান্ট। বচসার মধ্যে আচমকাই সিদ্ধার্থ ঘুষি উঁচিয়ে তেড়ে যান রঞ্জিতের উদ্দেশ্যে। তারপর সজোরে তার গালে ঘুষিও মারেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাজার এলাকায়। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। গত 13 বছরের শাসনকালে প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার পিছু হটতে হয়েছিল আরজিকর আন্দোলনের সামনে। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসনের একাধিক কর্তাকে সরিয়ে দিতে এক প্রকার বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু সেই আন্দোলনের দ্বিতীয়ার্ধ মমতার। আন্দোলন কার্যত থেমে গিয়েছে। যে নাগরিক আন্দোলন রাজ্যের রাজপথে ঢেউ তুলেছিল তার ছিটে ফোটাও আর সেভাবে নেই। উপরন্তু 6টি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জিতেছে দাপট দেখিয়ে। তার পরবর্তী অধ্যায়ে মমতা দলের অন্দরে এবং সরকারে তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখার প্রশ্নে যে সমস্ত বার্তা দিচ্ছেন তা দেখে মনে হওয়া স্বাভাবিক যে আরজিকর পর্বে মুখ্যমন্ত্রী যতটা কোণঠাসা ছিলেন এখন ততটাই আক্রমণাত্মক। এক সোমবার থেকে আরেক সোমবার 8 দিনের মধ্যে 3টি ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রীর সেই মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। এক সোমবার কালীঘাটের বাড়ির লাগোয়া দপ্তরে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক করেছিলেন মমতা। সেখানে গৃহীত একগুচ্ছ সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গিয়েছিল দল এবং সরকারে নিরঙ্কুশ কর্তৃত্ব রাখছেন তিনি। আরেক সোমবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠকেও মমতা যা বলেছেন তাতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে তার এক এবং একমাত্র নেতৃত্ব নিয়ে কোথাও যেন কোনো ধোঁয়াশা না থাকে। সংসদে দলের ভূমিকা এবং অবস্থান কি হবে সে ব্যাপারেও যে তিনি শেষ কথা বলবেন 2 সোমবারের মধ্যে, তাও খোলসা করে দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করল মোহাম্মদ ইউনুস সরকার।
মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজিরও হয়েছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত সে দেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে একান্তে আলোচনা করেছেন ভার্মা। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে গত কয়েকদিন ধরে দুদেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীর মাঝে সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশের শীর্ষস্তরের এক আধিকারিক সহ 4 জনকে সাসপেন্ড করেছে ত্রিপুরার বিজেপি শাসিত সরকার। সোমবারের এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতি প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে পরিস্থিতি সৃষ্টি হোক না কেন কোনো দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়। আগরতলায় হামলার ঘটনার পরেই মঙ্গলবার তলব করা হলো বাংলাদেশের ভারতের রাষ্ট্রদূতকে। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 10 দিনের মধ্যে পরিস্থিতির আকাশ পাতাল তফাৎ। দিন 10 আগে বাংলাদেশের দিদি দাদার বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বনগাঁর হরিদাসপুরের সুনিধি মৃধা। বছর 50-এর ওই মহিলার চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। বাংলাদেশের কি পরিস্থিতি, কি ভয়ানক অবস্থায় রয়েছেন সেখানে হিন্দুরা, তা তার কথাতেই স্পষ্ট। একদিন আমাকে এসে সেখানকার এক মুসলিম বলল, তোমাদের রাজা ভারতে চলে গিয়েছে, তোমরা আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে ভারতে চলে যাও, তোমরা নমশূদ্ররা ভারতে চলে যাও, না হলে তোমাদের একটাকেও আস্ত রাখবো না। কি অবস্থা চলছে সেখানে প্রশ্ন করতেই তিনি বললেন, উরি বাবা, সে বলা যাবে না, বিশাল হামলা চলছে ওখানে। ভালো ভালো বউকে মেয়েকে ওরা তুলে নিতে চায়। জামাতের দল আর খালেদার দল মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, ঘরে আগুন দিচ্ছে, জমি জমা দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে। সুনীতির বক্তব্য, দিনটা যাও করে কাটছে, রাত হলেই ওখানকার মানুষের প্রাণটা ধুকপুক করছে, ছেলেদের ধরে নিয়ে মারছে। আমাদের ভারতে যদি মুসলিমরা আসে চিকিৎসা করাতে, তাহলে আমি বলবো ঘেঁটি ধরে বার করে দেওয়া উচিত। চাল গম তেল কিচ্ছু পাঠানো যাবে না। আমাদের গুরুদেবকে এমন করছে, এটুকুও প্রসাদ দিচ্ছে না, সে বড় কষ্টে বাঁচছে। তবে শুভেন্দু অধিকারীর আন্দোলন যে বাংলাদেশে প্রভাব ফেলছে সে কথাও বললেন তিনি। পেট্রাপোলে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদে নেমেছে বিজেপি। সোমবারই তাতে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু বাঁচাও, সনাতনীদের রক্ষা করার জন্য সুর চড়ান তিনি। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি যাতে ওপার বাংলা থেকে এপার বাংলাতেও পৌঁছে যায়, তার দাবিতে বেলুন ওড়ান তিনি। বাংলাদেশে অশান্তি যারা পাকাচ্ছে তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র, সীমান্তে অনেকগুলো শব্দ দানব রাখা রয়েছে, দুটি যদি ঘুরিয়ে দেয় ভারতের বীর সেনা ছুটে পালিয়ে যাবে মোল্লার দল। কিন্তু শুভেন্দুর হুঁশিয়ারি যে সে বাংলায় প্রভাব ফেলছে সে কথাও বললেন এই প্রৌঢ়া। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শোকজ হয়েছিলেন, নিরাপত্তাতেও কাটছাট হয়েছে, এমনকি ভরা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছিলেন ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির। এবার মুখ খুললেন তিনি। এতদিন ধরে প্রকাশ্যে যা বলেছেন তার জন্য ক্ষমাও চাইলেন। একই সঙ্গে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনোদিনই প্রশ্ন তোলেননি, বরং মুখ্যমন্ত্রী যেভাবে বিধায়কদের সঙ্গে বৈঠকে সবটা তুলে ধরেছেন তাতে খুশি তিনি। সম্প্রতি হুমায়ুন কবির দাবি তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এরপর আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। অভিযোগ ছিল, তিনি যেখানকার বিধায়ক সেখানে অভিযোগ জানানোর জন্য কাউকে পাওয়া যায় না। এরপর গতকাল তৃণমূলের সব বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি বুঝিয়ে দেন দল তিনি এবং সুব্রত বক্সিই দেখবেন। এ প্রসঙ্গে মন্তব্য করেন হুমায়ুন, বলেন, মুখ্যমন্ত্রী সুন্দরভাবে গাইড করেছেন, সবাইকে একই পরিবারের সদস্য বলেছেন, এটা ভালো লাগছে। উস্কানিমূলক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে, এমনকি সংবাদ পরিবেশনেও চলছে অতি বর্ণন, যা দেশের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করছে। এসব অভিযোগ তুলে ভারতীয় চ্যানেল নিষিদ্ধের দাবি উঠল ইউনুসের বাংলাদেশে। হাইকোর্টে এ নিয়ে মামলা দায়ের করেছেন জনৈক আইনজীবী। দ্রুত এর শুনানিও হবে বলে সূত্রের খবর।
গত কয়েক সপ্তাহ ধরে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। পথে নেমে প্রতিবাদে সামিল হলেন সংখ্যালঘুরা। এই আগুনে ঘি ঢেলেছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। সোমবার তার জামিন মামলার শুনানির কথা থাকলেও কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। আরও 1 মাস কারাগারে থাকতে হবে চিন্ময় প্রভুকে। এই ঘটনার প্রতিবাদে আরও গর্জে উঠেছেন সেদেশের সংখ্যালঘুরা। বিচারের নামে প্রহসন বলে অভিযোগ নানা মহলের। এই পরিস্থিতিতে বাংলাদেশের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া হাইকোর্টে মামলা দায়ের করেছেন যে সেদেশে ভারতীয় চ্যানেল সংবাদ মাধ্যম নিষিদ্ধ করার। তার অভিযোগ, বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ভারতে যেভাবে দেখানো হচ্ছে তা উস্কানিমূলক। বিনোদনের নামে এইসব বাংলাদেশের সংস্কৃতি ও যুব সম্প্রদায়ের বিকাশের পক্ষে বিপজ্জনক। তাই এই সব সম্প্রচার বন্ধ করা হোক। মামলায় তা বিশদে উল্লেখ করেছেন সেই আইনজীবী। সূত্রের খবর, বিচারপতি ফতেমা নাজিম এবং বিচারপতি সিকদার মাহমুদের রাজির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে ভারতীয় চ্যানেলগুলির নানা অনুষ্ঠান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। সেই সব পুরোপুরি বন্ধ হওয়ার বিষয়টি সেদেশের টিভি প্রেমী আম জনতা মোটেই ভালোভাবে নেবেন না তা বলাই বাহুল্য। বহু বিতর্কের পর অবশেষে মুছে ফেলা হলো ভাবুক গ্রাম পঞ্চায়েতের গেরুয়া রং। সরকারি টাকায় গ্রাম পঞ্চায়েত ভবনের নীল সাদা রং মুছে গেরুয়া রং করেছিল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, জানিয়ে বিতর্ক দানা বাঁধে। অবশেষে বিতর্কের অবসান ঘটিয়ে সেই রং মুছে দেওয়া হলো। আপাতত সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের একক সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে বিজেপির দখলে। প্রধান রয়েছেন প্রভুনাথ দুবে এবং উপপ্রধান হেমা রাজবংশী। গত সপ্তাহে সরকারি বরাদ্দ 70,000 টাকা ব্যয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতের ভবনটি গেরুয়া রং দিয়ে রাঙানো হয়। ছিল নীল সাদা, হয়ে যায় গেরুয়া, ম্যাজিক নয়। তবে এমনটাই ঘটে বিজেপি পরিচালিত পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের দপ্তরকে পার্টি অফিসে পরিণত করতে চাইছে বিজেপি। আগে নীল সাদা রং থাকলেও সম্পূর্ণ ভবনটি গেরুয়া রং করে দেওয়া হয়। গত কয়েক বছরে এই অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ভাবুক গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখে গেরুয়া শিবির। ভাবুক গ্রাম পঞ্চায়েতের 19টি আসন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হয় 8টিতে, বিজেপি 11টিতে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী ইচ্ছে কার্যত সব সরকারি সম্পত্তিকে নীল সাদা রং করে দেওয়া। অভিন্নতা বজায় রাখার উদ্যোগ নেয় কলকাতা পুরসভা। জেলাতেও তার ছাপ পড়ে। সেই নীল সাদা পঞ্চায়েত দপ্তরকে বিজেপির বিরুদ্ধে গেরুয়া রঙে রাঙানোর অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজনীতি। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইমন চক্রবর্তী বরাবরই তার গান অনুরাগীদের মন জয় করে এসেছে, সে সিনেমাই হোক কিংবা কনসার্ট। ইমন মানেই সকলের কাছে বাড়তি পাওনা। ইতিমধ্যে জাতীয় পুরস্কার উঠে এসেছে তার হাতে। এবার অস্কার দৌড়ে বাংলা গানকে পৌঁছে দিলেন ইমন চক্রবর্তী। বাংলা গানের কাছে এই পর্যায়ে সম্মান অর্জন এই প্রথম। অতীতে বাংলা গান অস্কার মঞ্চে জায়গা করতে পারেনি। এবার সেই সম্মান কি হাতের মুঠোয়? মঙ্গলবার সকালেই সুখবর পেলেন তিনি। শুভেচ্ছা বার্তায় ভরছে তার সোশ্যাল মিডিয়ার পাতা। অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে 89টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে 146টি গান। এবার এই গানের মধ্যেই চলবে চুলচেরা বিচার। সেই তালিকাতেই রয়েছে ইমন চক্রবর্তীর ইতি মা গানটি। সপ্তাহের শেষে ফের পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় ফেঞ্জল এখন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। কেরল উপকূল পেরিয়ে সেটি এখন আরব সাগরে কর্ণাটক উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবেই গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছিল বঙ্গে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও 3 থেকে 4 ডিগ্রি পারদ পরবর্তী সময় যে নামবে তা বলাই যায়। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূল সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সব জেলাতেই সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে। বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে
পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। খবর শেষ হলো। ধন্যবাদ।